আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি অবৈধ অধ্যাদেশের বলে অবৈধ বিচার প্রক্রিয়ায় ফাঁসির রায় দিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আটলান্টিক কাউন্সিলও যে রায়কে বলছে নাইদার ফেয়ার নট জাস্ট, বা স্বচ্ছ নয়, ন্যায় বিচার তো নয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে আওয়ামী লীগ সরকারের সমর্থক কোনো সংগঠক ভাববার কোনো কারণ নেই। শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়ার প্রক্রিয়া শুরুর আগেই তার দলকে নিষিদ্ধ করা হয়েছিল। এখন এই রায়ের পর শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে কিনা তা নিয়ে বিশ্লেষণ শুরু করে দিয়েছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শত্রু মিত্র সকল পক্ষই। আমার বিশ্লেষণ কি বলছে জানেন? আসুন সেটাই জানার চেষ্টা করি যে এই রায়ের মাধ্যমে আওয়ামী লীগের হাতে কোন সে ভয়ঙ্কর অস্ত্রটি ডক্টর ইউনূস তুলে দিয়েছেন, আর দেশের ভেতরে আওয়ামী লীগের নীরব সমর্থকদেরও কিভাবে তিনি রাস্তায় নামিয়ে এনেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হবে এটা জানাই ছিল। সে অনুযায়ী সবকিছু এগুচ্ছিল জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে। এমনকি শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী তিনিও এই ফাঁসি চেয়েছিলেন। শুরুতে অনেক অভিনয় করে গেছেন, কিন্তু প্রতিবারই ধরা খেয়ে আসছিলেন। শেষ দিন এসে তো নিজের উল্লাস আড়াল করতে পারেননি। এর আগে আদালতে দাঁড়িয়ে বিচারকের সঙ্গে তার যেসব কথোপকথন ভাইরাল হয়েছিল সেগুলো তো এখন ইতিহাসের অংশ, সেগুলো নিয়ে আর বলছি না। শেখ হাসিনা নিজেই বলেছেন যে আইসিটির এই রায় নিয়ে আমি মোটেও চিন্তিত নই। এমন আরো অনেক রায় সামনে আছে, প্রতিটি রায়ে একই পরিণতি ঘোষিত হবে ট্রাইব্যুনাল থেকে, এটা বলা যায় আগে থেকেই। আমার ধারণা এসব রায়ে সব পক্ষই খুশি হবে। এমনকি বিচারের বিরোধিতাকারী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগও এই রায়ে এক প্রকার খুশি হয়েছে, কারণ যা হতোই, যা ঠেকানো যেত না, যে রায় চিন্তা করেই ছিল আগে থেকে লেখা হয়ে গেছিল, তা তো ঘোষণা হয়ে যাওয়াই ভালো নয় কি? কারণ আদালতের এই ঝামেলা শেষ হয়ে গেলে তারাও, মানে আওয়ামী লীগও কিছুটা নির্ভর হয়ে যাবে। তারাও জানেন যে প্রতি রায়ে আসবে সর্বোচ্চ শাস্তির ঘোষণা। এটা তাদের আত্মবিশ্বাসকে তলানিতে না পৌঁছে হয়তো আত্মবিশ্বাসকে শীর্ষে ওঠার সিঁড়ি হিসেবে এই রায়গুলো ব্যবহৃত হবে। রায়ের পর প্রতিক্রিয়াগুলো প্রমাণ করছে এই বিচার ছিল বহু শক্তির বহুদিনের অপেক্ষার ফল। অন্তর্বর্তী সরকারের প্রধানের ভাষ্য ছিল আইনের ঊর্ধ্বে কেউ নন, কিন্তু তার বিরুদ্ধে যখন শ্রম আদালত, কর ফাঁকি আর অর্থ পাচারের মামলা চলছিল, তখন সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ, হাজারে হাজারে, শয়ে শয়ে ব্যক্তিবর্গ তার পক্ষে প্রচারণা চালিয়ে গিয়েছিল। 100 নোবেল লরিয়েট তার পক্ষে বিবৃতি প্রকাশ করেছিলেন বিজ্ঞাপন আকারে নিউ ইয়র্ক টাইমসে। নোবেল লরিয়েটের বিরুদ্ধে মামলা হওয়া উচিত নয়। শতাধিক নোবেল জয়ের বিবৃতি যে বিজ্ঞাপনে ছাপা হয়েছিল, তখন আইন ম্যাটার করেনি, আজ করছে। এটাই হচ্ছে ডক্টর ইউনূস, এটাই ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইন। এই রায়ের পর তার সেই নৈতিক অবস্থান কতটা টিকে আছে সেটা নিয়ে প্রশ্ন করে তো কোনো লাভ নাই, কারণ এই প্রশ্নের উত্তর আপনারা পাবেন না। বিশ্ববিবেক অন্ধ থাকে এসব সময়ে। জামায়াতের প্রতিক্রিয়া ছিল খুব স্পষ্ট। তারা বলেছে বহু বছর পর তাদের কলিজা ঠান্ডা হয়েছে, কারণ তাদের নেতাদের যুদ্ধাপরাধের বিচারের ফাঁসির রায় একদিনের জন্য তারা ভুলতে পারেনি। সমালোচকদের মতে এই রায়কে তারা তাদের রাজনৈতিক প্রতিশোধের পরিপূর্ণতা হিসেবে দেখছে, মানে শেখ হাসিনার রায়কে। বাংলাদেশের ভেতরকার এক অংশের রাজনীতিতে এটা এক ধরনের দীর্ঘ প্রতীক্ষিত প্রতিফলন, এবং সেই প্রতিফলন হচ্ছে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানো দেখা। কারণ হচ্ছে শেখ হাসিনা তাদের নেতাদের ফাঁসিতে ঝুলিয়েছেন, অথচ তারা ছিল যুদ্ধাপরাধী, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষ শক্তি। শুধু বিপক্ষ শক্তি তো নয়, তারা এই বিপক্ষ শক্তিতে গিয়ে অসংখ্য মানুষ মেরেছে, নারী ধর্ষণ করেছে, অগ্নিসংযোগ করেছে, এগুলো প্রমাণিত সত্য ছিল। পাকিস্তানের রাজনৈতিক মহলেও অনেক উল্লাস দেখা যাচ্ছে শেখ হাসিনার রায়ের পরে। পাকিস্তান বলছে 1971 সালে শেখ মুজিবুর রহমান তাদের কাস্টডিতে থেকেও তাকে ফাঁসি দেওয়া যায়নি আন্তর্জাতিক চাপের কারণে, কিন্তু আজ তার কন্যাকে বাংলাদেশের ভেতরের পাকিস্তানপন্থী শক্তি ব্যবহার করে মৃত্যুদণ্ড দেওয়া গেছে। এই ব্যাখ্যা পক্ষপাতদুষ্ট মনে হতে পারে, কিন্তু তাদের দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্মৃতিতে গভীর প্রভাব ফেলেছে, তা তো অস্বীকার করা যায় না, তাই না? পুরো বিচার প্রক্রিয়া নিয়ে একটি মৌলিক প্রশ্ন বারবার সামনে এসেছে, এই আদালতের এখতিয়ার আদৌ ছিল কি? যে আইনে বিচার হলো সেটি যুদ্ধাপরাধের আদালত।
সেখানেই হঠাৎ করে জুলাই আগস্টের রাজনৈতিক সহিংসতা, নাশকতা, গুম, দাঙ্গা সবই ঢুকিয়ে দেওয়া হলো। সংসদ অকার্যকর, নতুন আইন নেই, শুধু একটি অস্থায়ী অধ্যাদেশ যা ভবিষ্যতে সংসদ বাতিল করে দিতে পারে। অর্থাৎ আজ যে রায়ে এত হইচই, কাল তা আইনগতভাবে অস্তিত্বহীন হয়ে যেতে পারে। এই বিচারটাই অনেকের চোখে রাজনৈতিক হিসাব নিকাশের অংশ, আইন নয়। ক্যাঙ্গারু কোর্ট মন্তব্য শেখ হাসিনার পক্ষ থেকে এসেছে, কিন্তু বাস্তবিকই যে আদালতের প্রক্রিয়া, গতি, সাক্ষ্য গ্রহণের মান সবই বহু প্রশ্নের জন্ম দিয়েছে এবং কোর্টটাকে আন্তর্জাতিকভাবে ক্যাঙ্গারু কোর্ট হিসাবে অভিহিত করা যায় সেটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আটলান্টিক কাউন্সিলের মতো সংস্থাগুলো বলে দিয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই রায় কি কার্যকর হবে? আমার মতে উত্তর খুব সোজা, হবে না। শেখ হাসিনা ভারতের সুরক্ষায় আছেন, তাকে ফেরত দেওয়া ভারতের রাজনৈতিক বাস্তবতা নয়। আর তিনি দেশে ফিরলে তাকে স্পর্শ করাও বর্তমান ক্ষমতার পক্ষে অসম্ভব ব্যাপার। কারণ তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এমন এক প্রতীক রূপে এখন আছেন যার বিরুদ্ধে দণ্ড কার্যকর করা কোনো সরকারই টিকিয়ে রাখতে পারবে না, কোনো সরকারের পক্ষেই সম্ভব নয়। ফলে রায়টি রাজনৈতিকভাবে বড়, কিন্তু বাস্তবিকভাবে প্রভাবহীন। এটাই এখনকার প্রধান বিশ্লেষণ। এই যে মৃত্যুদণ্ড, সমালোচকরা বলছেন এটা এক ধরনের কাগুজে ফর্মালিটি, এটি বিচার নয় বরং একটি রাজনৈতিক প্রকল্পের অংশ। শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় রাখা, দলকে কোণঠাসা করা, সাংগঠনিক শক্তিকে দুর্বল করা এবং নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, এই লক্ষ্যেরই ধারাবাহিকতা। কিন্তু বাস্তবতা হলো এর বিপরীতে আওয়ামী লীগকে এমন এক জায়গায় ঠেলে দেওয়া হয়েছে এই রায়ের মাধ্যমে যেখানে তাদের পিছু হটার আর কোনো জায়গা নেই। এই যে উল্টো তাদের আরো সংগঠিত, আরো সংঘবদ্ধ, আরো প্রতিরোধী করে তুলতে পারে এই রায়, এমন বিশ্লেষণ তো এখন জোরালো হচ্ছে, রাজপথে দেখা যাচ্ছে। শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক জীবনে 16-17 বার তাকে হত্যা চেষ্টা করা হয়েছে, এ কথাটি আমরা ভুলে যাই, আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি আবারও। 21শে আগস্টের গ্রেনেড হামলার চেয়েও 5 আগস্টের ঘটনাকে অনেক ভয়াবহ মনে হয় আমার কাছে। এখন যখন তিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত, তখন তার রাজনৈতিক প্রতিকত্ব আরো গভীর হবে, এটা আপনার মনে হয় না? আমার মনে হয়। কেউ কেউ বলছেন তাকে রাজনৈতিকভাবে মাঠ থেকে সরানোর যে চেষ্টা চলছে তা উল্টো তার প্রভাবকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে। শেখ হাসিনা একজন ধর্মভীরু, আল্লাহ বিশ্বাসী মানুষ। তিনি বলেছেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন নিশ্চয়ই ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য নয়। এতবার এত হামলার পরে তিনি বেঁচে আছেন এই অবৈধ রাজাকার যুদ্ধাপরাধীদের ফাঁসির দণ্ড ভোগ করার জন্য? নিঃসন্দেহে নয়। নিশ্চয়ই শেখ হাসিনার বিশ্বাস মতো এবং আপনাদের সকলের বিশ্বাস মতো আল্লাহ তাকে হেফাজত করবেন। বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন আগে থেকেই ছিল, কিন্তু এবার একদম এই প্রশ্ন একটা বড় পরিসরে চলে এলো। রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর কথা বলার ধরন, আদালতের কক্ষে তার অসামঞ্জস্যপূর্ণ মন্তব্য, সব মিলিয়ে অনেকে বলছেন যে একটি মামলাকে মিস ট্রায়ালে পরিণত করার জন্য যত শর্ত প্রয়োজন তার সবই এখানে বিদ্যমান। আরো বড় প্রশ্ন হলো, মুক্তিযুদ্ধের নরঘাতকদের কেউ কেউ মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, বঙ্গবন্ধুর খুনিরা বিদেশে আরামসে থাকছে, সে বাস্তবতায় আওয়ামী লীগের শীর্ষ নেত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড অনেকের কাছেই নিছক রাজনৈতিক নয় বরং সাংগঠনিকভাবে পরিকল্পিত পদক্ষেপ। বিশেষ করে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহারকে আপনি ছেড়ে দিবেন, আর শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, মুক্তিযুদ্ধের পক্ষে সবচেয়ে বড় শক্তি এবং যারা বাংলাদেশকে স্বাধীন করেছে যাদের নেতৃত্বে, তাদের নেতাকে আপনি ফাঁসি দিবেন? এত গুড় কি আছেন? এত গুড় আছেন না। যারা স্বাধীনতার প্রশ্নে সংবেদনশীল তাদের যুক্তি হচ্ছে 71-এর আদর্শের ধারাবাহিকতায় শেখ হাসিনা ছিলেন একটি রাজনৈতিক স্তম্ভ, তাকে সরানোর মধ্য দিয়ে স্বাধীনতার পক্ষ শক্তিকে দুর্বল করার চেষ্টা প্রকট হয়েছে। জুলাই আগস্টের ঘটনায় যে রাজনৈতিক প্রকল্প তৈরি করা হয়েছিল, এই রায় তারই এক্সটেনশন, এমন অভিযোগ আমি করছি এবং এটা জোরালো একটা অভিযোগ। বিবিসির বিশ্লেষণে বলছে যে এই রায় শেখ হাসিনার ভবিষ্যৎ নেতৃত্বকে সীমাবদ্ধ করে দেবে কিনা সেটা দেখার বিষয়। আমি একমত নই তার সঙ্গে। তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, দলের ওপর নির্বাহী আদেশের নিষেধাজ্ঞা, তাকে ফেরত পাঠানোর চাপ, সব মিলিয়ে আগামী দিনগুলো হয়তো অত্যন্ত রাজনৈতিক উত্তেজনায় ভরা হবে, কঠিন হবে। তবে আওয়ামী লীগ বারবার বলছে যে নেতৃত্বের প্রশ্নে দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এই অবস্থায় তারা যে একটি নতুন আরো কঠিন কৌশলের পথে যাবে তা তো অনুমান করা কঠিন নয়। আওয়ামী লীগের রাজনীতি যারা জানেন তারা জানেন যে আওয়ামী লীগ বিরোধী দলে, আওয়ামী লীগ সবসময় সক্রিয়, বিরোধী দলে আরো বেশি শক্তিশালী।
সেই শক্তি আওয়ামী লীগ দেখাবে না? এই রায় নিয়ে বিএনপি জামায়াতপন্থী রাজনীতিতে প্রশান্তি দেখা গেলেও আওয়ামী লীগের ভেতরে আগুন জ্বলে উঠেছে। দলটি নিষিদ্ধ, নেতৃত্ব অনুপস্থিত, মামলা হাজারে হাজারে লাখ লাখে। এই বাস্তবতায় অনেকে মনে করছেন যে তাদের এখন শুধু লড়াই ছাড়া আর কোনো রাস্তা নেই, আর লড়াই মানে ফিরে আসা। এই পরিবেশে শেখ হাসিনার নেতৃত্ব আরো শক্ত প্রতীকে পরিণত হয়েছে, এটাই সত্য। আওয়ামী লীগের রাজনীতি এখন এমন এক কাঠামোর উপর দাঁড়ানো যাকে নাকি সরকারের চেয়ে বিরোধী দলে ভালো মানায়, একটু আগে যে কথা বললাম। তো সেই আওয়ামী লীগকে কোণঠাসা করতে করতে এখন এনে ফেলে দেওয়া হলো একেবারে এমন জায়গায়, এখান থেকে শুধুই ঘুরে দাঁড়ানো যায়, পেছনে যাওয়ার আর কোনো জায়গা নেই। জায়গায় রাখেনি ইউনূস এবং জুলাই সন্ত্রাসের সঙ্গীরা। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে তাদের নেতা শেখ হাসিনা এমন এক স্থান দখল করে আছেন যে তারা তাদের নেতার জন্য আগুনে ঝাঁপ দিতে পারে, জীবন দিতে পারে, প্রয়োজনে পরিবার পরিজন সবকিছু ত্যাগ করতে পারে। সবচেয়ে বড় কথা হলো দলটি নিষিদ্ধ ঘোষণা করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিয়ে এই দলটির কর্মী সমর্থকদের জন্য সরল রাজনীতি বলে তো কিছু অবশিষ্ট রাখেনি এই জুলাই সন্ত্রাসীরা। ফলে দলটিকে বেছে নিতে হবে মৃত্যুর পথ, কারণ সে পথেই লেখা আছে তাদের বেঁচে থাকার মন্ত্র। আজকের পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থক এবং ভোটারদের নতুন রাজনীতি শুরু হচ্ছে। দল হিসেবে নিষিদ্ধ হওয়ার পরও তারা যা করেনি, নিশ্চিতভাবেই তাদের নেতার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়ার পর থেকে এই দলের নেতাকর্মীরা সেই বিরল প্রতিরোধের পথকেই বেছে নেবে। উপায় তো নেই, তাই না? শেষের শুরু বোধহয় একেই বলে। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে আমি কন্টিনিউয়াসলি আপনাদের সামনে হাজির হতে পারি। তো আজকে এতক্ষণে আপনারা হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতে পারছেন, কারণ এটা আজকে সারা বাংলাদেশে এটা একটা আলোচনা, সারা বাংলাদেশটা পৃথিবীর বিভিন্ন দেশে এটা নিয়ে আলোচনা হচ্ছে যে 500% ট্যারিফ চড়িয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আসলে এখনো চড়ায়নি, 500% ট্যারিফ ঘোষণাটা আসবে। তার কারণ হচ্ছে যে আপনার এই যে ইউএসের এখন যে একজন এমপি লিন্সি গ্রাম, যিনি কিনা আবার ডোনাল্ড ট্রাম্পের খুব একই সংসদের বন্ধু মানুষ, একই সংসদের এমপি এবং একই দলের লোক, তিনি বলেছেন যে যেহেতু রাশিয়ার কাছ থেকে তেল কিনা বন্ধ করছে না এই ইন্ডিয়া, চায়না এবং ভেনিজুয়েলা, এদের উপরে 500% ট্যারিফ বাড়িয়ে দেওয়া হোক। 500% ট্যারিফ বাড়াই দিলেই হবে, কারণ 20%, 25%, 50% দিয়ে কোনো লাভ হয় না, 500% সরাসরি। তা সেই 500% ট্যারিফ বাড়াই দিলে কি হবে না হবে, এটা বোঝার আগে আমরা একটা জিনিস একটু আপনাদের বলি। দেখেন, যে কোনো সময় আপনি তো দেখেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে ইলেকশনের একটা রব চলতেছে, এটা আপনারা সবাই জানেন, বা একটা ইলেকশন হলে কিভাবে হয় বা কি করতে হয় এটাও আপনারা সবাই জানেন। যেন ইলেকশনে বিভিন্ন প্রার্থী থাকে, প্রার্থীরা যখন ইলেকশনে দাঁড়ায় তখন তারা বিভিন্ন জায়গায় জনসভা করে। আর এই জনসভার জন্য, জনসভা তো লোক আনার জন্য কিন্তু পয়সা খরচ করতে হয়। কাউরে 200 টাকা দিতে হয়, কাউরে 1 বোতল পানি 200 টাকা দিতে হয়, কাউরে বিরিয়ানি খাওয়াইতে হয়, গাড়ি পাঠাইতে হয়, টমটম পাঠাইতে হয়, বাস পাঠাইতে হয়, ট্রাক পাঠাইতে হয়, যে আসেন ভাই জনসভাতে আসেন, মিটিং আছে, ঠিক আছে না? বিনা পয়সায় কিন্তু কেউ যায় না। এলাকায় এলাকায় অফিস করতে হয়, সেই অফিসের আবার চা পানির খরচ দিতে হয়, সেই খরচ নেওয়া দরকারে গোলাগুলিও হয়ে যায়। এমনও হয়েছে যে সেই পানির জন্য আমি এমন বহু লোককেও দেখছি যে যার হাতে টাকা আসছে তারা ল্যাংটা করে দিতে ইলেকশনের পরে, এসব ঘটনাও ঘটে। তো সেম আমেরিকাতে এই বছরের শেষের দিকে মিড টার্ম ইলেকশনে যদি ট্রাম্প বাবু না জিতেন, তাহলে ওনাকে ইমপিচমেন্টের শিকার হইতে হবে, ওনাকে বের করে দেওয়া হবে পার্টি থেকে। সুতরাং এইটা একটা সমস্যা। সুতরাং ট্রাম্প বাবুকে জিততে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এইবার ট্রাম্প আসার আগে আপনারা যদি দেখেন যে ইলেকশনের 4-5 মাস আগে থেকে যেসব বক্তৃতা বিবৃতি হচ্ছিল আমেরিকাতে, সেখানে সরাসরি ট্রাম্প বলছিলেন যে আমাকে পয়সা দাও, আমি ইলেকশন করব, আমাকে পয়সা দাও, যদি পয়সা দাও তাহলে যদি আমি ইলেকশনে জিতা যাই তাহলে আমি তোমাদের এই টাকা রিটার্ন দিব। তখন কিন্তু আমেরিকার বড় বড় যে তেল কোম্পানি আছে এরা কিন্তু পয়সা ইনভেস্ট করছিল। আমেরিকাতে এটা ওপেন সিক্রেট, এটা বাংলাদেশের মতন, এটা আমেরিকাতে ওপেন সিক্রেট। ওকে, ঢালে, জিতলে তো রিটার্ন আসবে, জিতার পরে এই টাকা তো রিটার্ন আসতে হবে। রিটার্ন এই তেল কোম্পানিগুলোর কাহিনী কি? মিডল ইস্ট সহ বিভিন্ন দেশের তেল এরা উত্তোলন করে, এরাই বেচে। তার কারণ হচ্ছে যে এখন এই তেল যদি বেচতে না পারে তাইলে রিটার্ন পাবে কোথায়? তেল কোম্পানি ইনভেস্ট করছে। এখন দেখেন, এখন এমন তো না বলে 500 কোটি 700 কোটি লোকের আলাদা একটা ইয়ে করে দিলাম আর তেল ওখানে যায় বেচো কিনা হবে, তা তো হবে না।
এখন লোক সংখ্যা তো আগে সে 750 কোটি 800 কোটি যাই আছে এটা, এখন এখানে সারা পৃথিবীর লোক সংখ্যা যা তার অর্ধেকই হচ্ছে আপনার ইন্ডিয়ার চায়নাতে 300 কোটি লোক, দুই দেশে। সুতরাং এরা তেল কিনে কই থেকে? যে এরা রাশিয়া থেকে কিনে। রাশিয়া কত করে বেছে? এক্সাম্পল বলতে, রাশিয়া স্যার 10 টাকা করে বেছে, আমরা তো 11 টাকা করে বেচি। শালা রাশিয়ারে ব্লক করো। ব্লক করবেন কেমনে? রাশিয়াতে ইউক্রেনের সাথে যুদ্ধ করতে, সুতরাং এরা তেল কিনা, রাশিয়ার তেল কিনা এরা যুদ্ধ বাজায় রাখছে। সুতরাং রাশিয়াকে ব্লক করলে, রাশিয়া থেকে তেল না কিনলে বোম বানাইতে পারবে না, কিনতে পারবে না, আস্তে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। এইটা হচ্ছে যে প্রপাগান্ডা প্রথমে চালানো হইলো, চালাইয়া ওকে। কিন্তু এর আগে রাশিয়া ইউক্রেনের যুদ্ধটাও কিন্তু এরাই লাগাইছে, আমেরিকা। তখন ছিল যে আপনার অতীত সরকার, সে লাগাইয়া দিয়ে গেছে, কারণ তারও ইয়ে ছিল যে তার দল জিতানোর, কিন্তু তার দল জিতে নাই দুর্ভাগ্যবশ। দেখেন ট্রাম্প পয়সা তো এটারে আর বন্ধ করে নাই, এরা বন্ধ করতে চাইলে পারতো। ট্রাম্প সরাসরি অস্ত্র না দিয়ে সরাসরি হের দেশের সোলজার পাঠাইয়া ইউক্রেনে দাঁড়াই গেল, তো রাশিয়ার বোম মারতো না। তা করবো না, কিন্তু অল্প অল্প অস্ত্র তোমরা মারো, জিয়ে রাখো, যুদ্ধ বন্ধ করা দেবো, যুদ্ধ চলতে হবে, আমাদের ব্যবসা চলতে হবে, এই হচ্ছে মূল কাহিনী। এখন সেই যে গত 4-5 দিন আগে কি করলো, উনি ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল, ডিরেক্ট তুলে নিয়ে গেল। গতকাল রাতে ইউএনএ মানে ইউনাইটেড নেশনের যে বডি আছে, সেখানে কিছু আইন আছে, সে আইনের মধ্যে 66টা আইন উনি বলে যে আমি তোমাদের এই 66 আইন মানি না। ওখানে তো অনেক রকম আছে, এগুলো হয়তো কাল পরশু নাগাদ সবগুলো পেয়ে যাব, এগুলো সে মানে না, এগুলো সে বাতিল করে দিল, যে তে মানবে না। এখন ব্যাপার হচ্ছে যে এইবার রাশিয়াকে তো ঠেকাইতে হবে, রাশিয়াকে ঠেকাইতে হবে। ঠেকাইতে হলে কী করতে হবে? তারে করতে হবে যে ইন্ডিয়ার, চায়নার এবং ব্রাজিলের 3 দেশের উপর 500% ট্যাক্স দেবে। মানে তোমরা যদি তেল কিনা বন্ধ না করো, আমরা ট্যাক্স চাপাইয়া রাখলাম, তোমাদের মাল ঢুকবে না। যেটা আগে 100 টাকার মাল ছিল, 100 টাকায় উৎপাদন হইতো, আমেরিকা যায় 150 টাকা বেচা হইতো, সেই মাল এখন 700 টাকায় বেচাবো, কোন শালায় কিনবে? কেউ কিনবে না। সুতরাং এই অবস্থা হবে। $50 বিলিয়ন ব্যবসা করো ভারত তুমি আমার সাথে, চায়না তুমি আমার সাথে $100 বিলিয়ন ব্যবসা করো, তোমরা এই তেল বন্ধ করো এখান থেকে কিনা, লাগলে আমি বেচবো, আমার কাছ থেকে তেল নাও। এই মুহূর্তে ভেনিজুয়েলার সমস্ত তেলের মালিক আমি, মিডল ইস্টের সমস্ত তেলের মালিক আমি, আমরা তেল দিব, 40 বছরের স্টক আছে সারা পৃথিবীতে, সব তেল উঠে বেচা দিব, রাশিয়া থেকে তেল নিবা না, রাশিয়া গরিব হয়ে মরে যাক। এইটা, এটা যদি তোমরা মানো তো মানলা, না হইলে 500% ট্যারিফ লাগবে। এখন এইখানে যদি ভারতের সেই ক্ষমতা নাই 500% ট্যারিফ সহ্য করার, তারা হয়তো মাইনে নিবে যে ওকে ঠিক আছে, আমরা রাশিয়া থেকে তেল নিলাম না স্যার। আর এইটা যদি ভারত আজকে বলে, কালকেই ডোনাল্ড ট্রাম্প দেখবেন যে 1 ঘন্টার ভিতরে এসে বলতেছে, এই মোদি ইজ মাই গুড ফ্রেন্ড, মোদি তুমি যা বলো তাই চাই, তোমার চোখেই আমি পুরা এশিয়া দেখিতে চাই। ট্রাম্প বলবে, এবং এটাতে কোনো অবস্থা। এইখানে একজন খেলতে পারে, সেটা চায়না। চায়না যদি বলে যে আসো আমরা খেলি, যে চায়না, ইন্ডিয়া, রাশিয়া, ব্রাজিল সহ পৃথিবীতে আরো যেসব দেশগুলো আমেরিকা বিরোধী, ওদের সাথে যদি একটা জোট যদি 2-4 দিনের ভিতরে করে নিতে পারে, তাহলে কিন্তু খেলা জমে যাবে। এইদিকে আবার আমেরিকা দেখেন গ্রিনল্যান্ড দখল করে নিবে, এটার হুমকি দেখেন, গ্রিনল্যান্ডের তলায় অনেক কিছু আছে, এইটা নিয়ে অলরেডি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে লাগিয়া পড়ছে। ওইদিকে 2 দিন আগে একটা ভাষণে দেখছেন যে এই ডোনাল্ড ট্রাম্প বলছে যে এই কি বলে আপনার ভেনিজুয়েলার এই প্রেসিডেন্ট মাদুরো, সে আমার ড্যান্স নকল করছে, মানে এটা তার কলিজায় লাগছে, আরে আমার ড্যান্স নকল করছে, এটাও তার দোষ। এরপর সে এই 2 দিন আগে একই সময় সে মোদির কথাও বলছে, যে মোদি আমাকে ইয়েস স্যার বলছে, যে স্যার আমি কি আপনার সাথে দেখা করতে পারি? আরে বাবা, তোমার কাছে কয় বিলিয়ন ডলার দিছে, 67টা অ্যাপাচি হেলিকপ্টার, যেতে সে দেখা করবে না? তার পয়সা খাইয়ে দেওয়া বয়ে থাকে, সে দেখা করতে যাবে না? তোমার কাছে এখন নরম থাকবে, কারণ তার পয়সা তো বেজে গেছে। আবার ফ্রান্স প্রেসিডেন্ট এমিলিয়ান ম্যাক্রনের কথা বলছে, যে ম্যাক্রন তারে বলছে যে প্লিজ আপনি আমার দেশের সরকার কাউকে বললেন না, আপনি প্লিজ আমার দেশের উপরে কোনো ট্যাক্স বসাইয়েন না, হেন না তেন না, মানে বিশাল। কারণ হচ্ছে যে ফ্রান্স থেকে যে ওয়াইনগুলো যায়, এগুলোর উপরে নাকি 200% ট্যাক্স বসাবে আমেরিকা, ফ্রেঞ্চ ওয়াইনের উপরে। আর কারণ হচ্ছে যে আমেরিকার যে ওষুধগুলো ফ্রান্সে আসে, সেগুলোর উপরে ফ্রান্স একটা ট্যারিফ লাগাইছে, সামান্য কিছু বাড়তি ট্যারিফ লাগাইছে। ফ্রান্স এমনি ওষুধ তৈরি করে, ফ্রান্স বিখ্যাত সমস্ত ওষুধগুলো তৈরি করে। এটা নিয়ে মানে ম্যাক্রনরত সে এমন করলো যে সে রাস্তায় নেমে গেছে, জুতা চাটতাছে সবাই, মানে পৃথিবীর সব রাষ্ট্রপ্রধান তার জুতা চাটতাছে। ডোনাল্ড ট্রাম্পের মেন্টালিটি।
এখন ডোনাল্ড ট্রাম্প এটা ওই যে বললাম আপনি মিড টার্ম ইলেকশনে তাকে জিততে হবে, আর ওই মিড টার্ম ইলেকশনে জিতার জন্য সে সব করবে। সে আগামী 2-1 দিনের ভিতরে কলম্বিয়ার প্রেসিডেন্টকেও তুলে নিয়ে আসতে পারে। ইরানে তো অলরেডি গ্যাঞ্জাম লাগাইয়ে রাখছে। মানে সে এখন, আগে ছিল আমেরিকার সফট পাওয়ার, যে সমস্ত পাওয়ার সেই করতো, যেমন জাতিসংঘে যায় যখন 10 জন একটা পিকনিকের আয়োজন করবে, সুতরাং আমেরিকা চাইলে যে না পিকনিকটা 7 তারিখ হবে, সুতরাং সে করলো কি 5 জনরে বলে যে দেখো দোস্ত, তোমরা তো আমার বন্ধু মানুষ, তোমাদের কি কি সমস্যা আমি গাড়ি টাড়ি দিব, তোমাদের সমস্যা নাই, তোমরা ওই 7 তারিখের পিকনিক ডেটটাই মাইনে নিও। তারপর 2 জনরে বলে যে ওই তোরা আমার কথা মানবি না, যদি না মানস তোদের পোঁদের চাল তুলে হলাম কালকে সকালে যেতে, এই বেটাও ডরে মাইনে নিল। আর বাকি রইল 2 জন, তো নিজের ডেট তো নিজে দিছে, সবাই মিলে মাইনে নিল ওকে ওকে 7 তারিখে ডেট। আমেরিকা সব পাওয়ার ওইভাবে খরচ করতো। আর এখন হচ্ছে যে গুন্ডাগার্দি পাওয়ার, মানে আমি যা বলবো তা। আবার আপনারা এটাও তো বলতে পারেন এখন যে চায়না আর ইন্ডিয়া এক হইতে পারবে কিনা, কারণ ওদের মধ্যে তো যুদ্ধ, ভাই ওদের মধ্যে যুদ্ধ চলছে মাত্র 2টা না 3টা, এটা কোনো যুদ্ধ না, যুদ্ধের জাত না। ফ্রান্স আর ইংল্যান্ডে 106 বছর যুদ্ধ চলছে, যেটাকে 100 ইয়ার্স ওয়ার বলা হয়। শত শত যুদ্ধ চলছে ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে, কিন্তু তারাই এক হইয়া ইউরোপিয়ান ইউনিয়ন গঠন করছে, তারাই এক হইয়া এখনো এক জায়গায় দাঁড়াই আছে। যদিও এখন ব্রেক্সিট বলে হয়তো ইউরোপিয়ান থেকে বেড়ে গেছে, কিন্তু 99% সব কিছুতে এক, মানে এক ইউরোপিয়ান এক হয়েছিল এই 100 ইয়ার্স যুদ্ধ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এগুলো সব কিছুর পরেও তারা একই জায়গায় দাঁড়াইছে। এই জার্মান ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ঘটাইছে জার্মান, তারা এখন ইউরোপিয়ান সদস্য না, এক না। জিও পলিটিক্সে কেউ চিরশত্রু বা কেউ চিরবন্ধু না। সুতরাং এই জিনিস, তো এই জন্য বলছি যদি এখন চায়না লিড করে, চায়না, রাশিয়া, ইন্ডিয়া, ব্রাজিল, আরও যারা আমেরিকান বিদ্বেষী আছে সব একজোট হলে আমেরিকার সাথে খেলা হবে। কারণ রাশিয়া, রাশিয়া তো যেতে যেতে সব শেষ, রাশিয়া এখন তেল বন্ধ গেলে শেষ, ওদের কফিনের শেষ পেরাক। তো রাশিয়ার কাছে এখনো আমেরিকার চেয়ে 500টা বেশি পারমাণবিক বোমা আছে। আপনি যখন এক জায়গায় দেওয়ালে যখন পিঠ থেকে যাও, আপনার যখন বাঁচার আর উপায় নেই, তখন যে কোনো সময় যে কোনো কিছু ঘটাইতে পারেন। যে আমি তো 10 বছর পরে মরবো, তো ঠিক আছে 10 বছর আগে তোদের সহ নিয়ে মরি, এক লগে ওকে দুটাই পাগলা হয়ে গেলাম। ট্রাম্প যেরকম পাগলা, পুতিনও সেরকম পাগলা হয়ে গেলাম, মাইরে দিল চাপ লাগা তোরা এবার জাহান নামক 3য় বিশ্বযুদ্ধ না 4th ওয়ার্ল্ড ওয়ারও সমস্যা নাই। তো তখন কি হবে? তো এগুলো সব কিছুই পরিষ্কার হইতে থাকবে আরও 2-1 সপ্তাহ পর, আস্তে আস্তে দেখা যাক আসলে কি হচ্ছে। এই জন্যই থাম্বনেলে লিখেছিলাম যে 500% ট্যারিফ, ইন্ডিয়া কি শেষ? না, ইন্ডিয়া শেষ না, চাল এখনো আরও আছে। দেখতে থাকুন এবং আপনাদের ভালোবাসা আমার প্রতি এভাবেই রাখুন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।